এই বাড়িতে কি কেউ শার্ট প্যান্ট পরে না? ওকে না হয় ওসব একটা কিছু দিত। তা না, মেয়েটা ফোঁস করে শ্বাস ফেললো। সবই কপালের দোষ। এখন এই লেহেঙ্গা পরে কিভাবে ঘুমাবে? গা যেভাবে কুটকুট করছে, সারা রাত কাটাবে কি করে তুষি? তখনই মনে পড়লো ইউষার কথা। ও তো বলেছিল কিছু দরকার পড়লে রুমে যেতে। ক্রস্ত উঠে দাঁড়ালো তুষি। চটপটে হাতে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। বসার ঘরে নিভু নিভু ডিমবাতি জ্বলছে। সবুজ আভাব আলোতে স্পষ্ট সব। তুষি পা টিপে টিপে সিঁড়ির পথ ধরলো। এই বাড়িতে এখন অবধি তার আতঙ্ক দুজন। একজনকে অবশ্য তুষির অতটা গায়ে লাগছে না, কিন্তু দ্বিতীয় জন, বাপরে! তুষি হিসেব করে করে ঠিক বাঁ দিকে দুটো রুম পরে এসে থেমেছে। বুকখানায় অল্প স্বল্প দুরু দুরু ভাব। মন দিয়ে চাইছে এটা যেন ইউষার ঘরই হয়। ভুল করে কারো ঘরের দরজা পেটালে ওকেই না পিটিয়ে রুটি বানিয়ে ফেলে। তুষি দোয়া পড়ে আস্তে আস্তে টোকা দিল দরজায়, পাছে বেশি শব্দ না হয়। ওপাশ থেকে খুব দ্রুত খুলল সেটা। ঘুম ঘুম চোখে বেরিয়েছে ইউষা। ওকে দেখে বলল, তুমি? ঠোঁট ফুলিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল তুষি। যাক, ঠিক ঘরে এসেছে তাহলে। তৎপর হাওয়ার বেগে ভেতরে ঢুকলো সে। ধৈর্যহীন বলল, ইউ হ্যাভিং শার্ট প্যান্ট? লং বিপদে পড়ে কামিং আই। মাঝপথে থামিয়ে দিল ইউষা। দাঁড়াও দাঁড়াও, আমি বাংলা বুঝি, তুমি বাংলাই বলো তুষি, কোনো সমস্যা নেই। তুষি একটু লজ্জা পেল, মাথা চুলকে বলল, আসলে এগুলো পরে শুতে পারছি না, একটা শার্ট প্যান্ট কিছু দাও না থাকলে। ইউষা ব্যথিত চোখে চাইল। আমার কাছে ওসব নেই, আমি শুধু চুড়িদার পরি, নেবে? তুষি চোখ ঝাপটালো, মাথা ঝাঁকালো পরপর। আচ্ছা, যা আছে তাই দাও। বসো। ইউষা কাবার্ডের কাছে যায়। ততক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা ঘরে চোখ বোলায় তুষি। কত সুন্দর এক একটা আসবাব, ঝকঝকে ফকফকে। এত বড় ড্রেসিং টেবিল, সাজগোজের কত জিনিস, কত আলো, ঠিক সিনেমার নায়িকাদের মতো ঘর। ইস, তুষি তো বাস্তবে এসব কোনোদিন দেখেনি। ওর চোখ পড়লো বিছানার দিকে। আগাগোড়া সাদা বালিশ, চাদরে মোড়ানো সব। কোথাও একটু দাগের ছিটে ফোটাও নেই। তুষি এক কোণে বসলো। নরম তোষক দেবে গেল একটু। মেয়েটা মজা পেল তাতে। আবদার ছিল তৎক্ষণাৎ। কি নরম, আমি এখানে একটু শুবো গো। ইউষা তখন জামা কাপড় খুঁজছে। ছুড়ে দিল ব্যস্ত গলায়। হ্যাঁ, শো না। তুষি সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো, হাত পা ছড়িয়ে বলল, কি আরাম, এটা খাট না তুলো, এখানে শুলে আমি এক টানা 4 মাস ঘুমোতে পারবো। ইউষা হাসলো মাথা নেড়ে। এগিয়ে এসে ওর মাথার কাছে বসলো। তুষি দুম করে উঠে পড়লো হঠাৎ। ঠোঁট উল্টে বলল, না থাক, শুবো না, বেশি শুলে যেতে ইচ্ছে করবে না, তোমার মা দেখে নিলে আবার আমাকেই বকবে। ইউষার হাসিটাও মুছে গেল অমনি। মন খারাপও হলো খুব। মা আসলে এই একটা ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন। কেমন হতো তুষিকে ওর সাথে থাকতে দিলে? কিন্তু ওসব কথা তুললো না। প্রসঙ্গ পাল্টাতে এগিয়ে দিল জামাটা। তুমি তো আমার থেকে লম্বা, দেখো তো এটা ঠিকঠাক হয় কি না। তুষি হাতে নিল কালো রঙের জামা, উল্টে পাল্টে বলল, এত জামা আর পাজামা, তুমি যে বললে চুড়িদার, চুড়ি কোথায়? বোকা বোকা কথাটায় শব্দ করে হেসে উঠল ইউষা। হাত দিয়ে গালটা টেনে দিল ওর। ইউ আর সো সুইট তুষি। তুষি হাসলো। সুইট মানেও জানে। ইউষা বলল, যাও পরে এসো। এখানে না, একেবারে ঘরে গিয়ে পড়বো। তুমি খেয়েছো? মাথা নাড়ল সে। হ্যাঁ, বদ পুলিশের মা খেতে দিয়েছে। হুম, এভাবে বলতে নেই, উনি তোমার শাশুড়ি হন। তুষির চেহারায় অনীহা। মুখ বাঁকাতে ইউষা চোখ প্রকট করলো। এমন করছো কেন বোকা মেয়ে? তোমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর একটা মেয়ের কাছে স্বামী, শ্বশুরবাড়ি এরাই সব, বুঝেছো? তুষি চুপ। তার চোখে মুখে বিরক্তি দেখে দীর্ঘশ্বাস ফেলল ঈশা। এখন যাই বলি তোমার মাথায় ঢুকবে না, কিন্তু মনে রেখো, বাইরের দুনিয়ার কাছে তুমি স্বার্থ ভাইয়ের স্ত্রী। তোমার নামের সাথেও জুড়ে গেছে তুষি। এই জুড়ে যাওয়া কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না। স্বার্থকে? ভাইয়ার ডাকনাম স্বার্থ। স্বার্থ না রেখে স্বার্থপর রাখলেই পারতো। জাহিল পুলিশের সাথে এটাই তো ভালো মানাচ্ছে। কি ভাবছো? না কিছু না, তুমি বলো কি বলছিলে। না,
আমি চাই বলি, তুমি কি আদৌ বুঝতে পারছো? না, ওসব আমার বুঝে কাজ নেই। এসব বিয়ে ফিয়ে দিয়ে কি করব? ছোট্ট একটা জীবন, খাবো দাবো ঘুমাবো আর চুরি, না চুরি করব না, ওসব করা ভালো না। থাক, কথা ঘোরাতে হবে না। কি বলতে চাচ্ছিলে আমি খুব ভালো করে জানি। তবে একটা কথা বলে দেই, এটা কিন্তু পুলিশের বাড়ি। বড় চাচু আর্মির বড় অফিসার ছিলেন। এমন বাড়িতে ভুলেও এসব হাত সাফাইয়ের চিন্তা করতে যেও না, নিজেই বিপদে পড়বে। ওকে, থ্যাংক ইউ। তুমি একদম মন খারাপ করো না তুষি, সব ঠিক হয়ে যাবে। দেখো, ভাইয়া একদিন তোমাকে প্রচণ্ড ভালোবাসবেন। তোমাদের একটা সুখের সংসার হবে। আমার মন বলছে হবেই। হুম। ওয়া তোমার কি বমি পাচ্ছে? পাচ্ছে, তোমার কথা শুনে পাচ্ছে। এসব কেউ বলে? ছি, আমি যাই ঘুমাবো। তারপর বেরিয়ে গেল। পেছনে হতভম্বের ন্যায় চেয়ে রইল ইউষা। বিড়বিড় করে ভাবল। আমি খারাপ কি বললাম? তুষি হাঁটতে হাঁটতে একটা লম্বা হাই তুলল। হঠাৎ চোখ পড়ল ডান পাশের কোনা এক ঘরে। দরজা অল্প ভেজানো, ঝুলন্ত পর্দার উড়ে চলার ফাঁকে সোজাসুজি বিছানা দেখা যাচ্ছে। পাশের ছোট টেবিলে ল্যাম্পশেড জ্বালানো। তুষি মাথা নামিয়ে উকি দিল ভেতরে। ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করছে ইয়সির। ও চোখ নামিয়ে ভাবল। ও বদ পুলিশের ঘর তাহলে এটা? তুষি আরেকটু গলা নামালো পুরো ঘরের নকশা বুঝতে, কিন্তু ল্যাম্পশেডের অল্প আলোতে বিশেষ কিছু ঠাউর করা যাচ্ছে না। শুধু ল্যাপটপের সাদাটে প্রভা সরাসরি এসে পড়ছে ইয়াসিরের গৌরবর্ণ মুখে। সে মানুষ নিচের ঠোঁট কামড়ে ধরে কাজ করায় ব্যস্ত। কি হলো কে জানে, কেন যেন ইউষার কথাটা মনে পড়ল তুষির। ভাইয়া তোমাকে প্রচণ্ড ভালোবাসবেন। তোমাদের ভীষণ সুখের একটা ঘর হবে, দেখো। মেয়েটা গা গুলিয়ে এলো ফের, যেন ভেতর থেকে বমি ঠেলে আসতে চাইছে। তুষি ভালোবাসার অত শত বোঝে না, তবে বোঝে ইয়াসিরের ভালোবাসা মানে ওর বমির সমান। এই মুহূর্তে একটা সুনামি আসায় যদি পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায়, আর তাতে যদি শুধুমাত্র ইয়াসির বেঁচে থাকে, তাও এই বদের ভালোবাসা ওর কোনো দরকার নেই। রাতে তুষির ঘুম ভালো হয়নি। এত মশা, ও তো মশারি ছাড়া ঘুমোতে পারে না। তার উপর ইঁদুরের অত্যাচার। একবার এদিক থেকে ছোটে তো অন্যবার ওদিক থেকে এদিক। সব মিলিয়ে এক ফোঁটাও এক করেনি চোখ দুটো। কখনো আবার দাদির চিন্তায় বুক শুকিয়ে বসছে, কখনো নিজের শোকে কপাল চাপড়াচ্ছে তুষি। সেই কাক ভরে ঘুম এলো একটু, অথচ ঠিক ঘন্টা খানেকের মাথায় একদলা পানির ঝাপটাম আচমকা উড়ে পড়ল মুখে। ধরফড়িয়ে উঠে বসলো তুষি। ভিজে চুপচুপে শরীরের পানি হক চুকিয়ে চাইল। ছাদ কি ফুটো হয়ে গেছে? বৃষ্টি পড়ছে কোত্থেকে? তক্ষুনি কর্কশ কণ্ঠে বলল কেউ। এই যে মহারানী, ঘুম ভাঙলো আপনার? তুষি তৎপর পাশ ফিরে চাইল। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন রেহনুমা, অন্য হাতে একটা জগ। ওটার পানি মেরেছিলেন মুখে। ও ছট করে উঠে দাঁড়ালো, তেতে বলল। ইউ মাই মুখে ওয়াটার ছুলেন কেন? গিভিং দিস সাহস। রেহনুমা ভ্রু উঁচিয়ে বললেন। বাব্বা, আমার সাহস নিয়ে কথা বলছো? স্বার্থকে ডাকবো নাকি? তুষি নিভে গেল। চুপসে যাওয়া ভেজা মুখটা মুছলো হাত তুলে। রেহনুমা ঠোঁট টিপে হাসলেন, পরপর গম্ভীর গলায় বললেন। তাড়াতাড়ি রান্নাঘরে এসো, নাস্তা বানাতে হবে। তুষির মাথায় আকাশ ভেঙে পড়ল। কণ্ঠশৃঙ্গে নিয়ে বলল। নাস্তা বানাবো আমি? জি হ্যাঁ, আপনি। স্বার্থ কাল কি বলেছিল ভুলে গেছেন মহারানী? সবাই খেয়ে বের হবে, তাড়াতাড়ি এসে উদ্ধার করুন আমাকে। রেহনুমা চলে গেলেন। তুষির লালচে ঠোঁট চূড়ায় উঠে বসলো। দুঃখী দুঃখী মুখ করে ভাবল। নাস্তা বানান করতেই পারি না, আবার বানিয়ে খাওয়াতেও হবে। ঘরের বাইরে থেকে হুঙ্কার এলো তক্ষুনি। কি হলো, আরেক জগ পানি আনবো নাকি? তুষি তড়িঘড়ি করে বেরিয়ে এলো বাইরে। রান্নাঘরে এসে ঠোঁটটা সরে বসলো দুদিকে। রান্নাঘরও এত বড় হয়? মা গো মা, বস্তিতে ওদের শোবার ঘরটা তো এর অর্ধেকও হবে না। সত্যি বাবা, বড় লোকদের বিরাট কারবার। ইস, রাতে তুষিকে এখানে শুতে দিলেও হতো। রেশমি বটিতে আলো কোচাচ্ছে, তার মুখে কালকের চিন্তার লেশ মাত্র নেই। রেহনুমা বলেছেন ওকে বিদেয় করা হবে না। এত বছর ধরে কাজ করছে বাড়িতে, একটু আন্তরিকতা তো প্রাপ্য। তবে অন্য যে ছুটা বোয়া ছিল তাদের আজকেই ছাড়িয়ে দেবেন তিনি।
তনিমা রান্নাঘরে ছিলেন। তুষিকে দেখে বললেন, এ কি, তুমি এখানে কেন? রেহনুমা জানালেন। ও আজকে সকালে নাস্তা বানাবে। চসূচক শব্দ করলেন তিনি। কি শুরু করেছিস ছোট? স্বার্থ বলল আর তুইও লেগে পড়লি। আপা শোনো, তুমি এসবের মাঝে এসো না। তুমি অতিরিক্ত মহান। স্বার্থ যা করেছে তা তো ভুল নয়। এই মেয়ে আসলেই একটা চরম শিক্ষা দরকার। তুমি যাও তো আপা, ঘরে যাও। আজকে তোমার এখানে কোনো কাজ নেই। নাস্তা হয়ে গেলে আমি তোমাকে খেতে ডাকবো। কিন্তু কোনো কিন্তু না, যাও যাও। রেহনুমা ঠেলে ঠুলে পাঠিয়ে দিলেন ওনাকে। যেতে যেতে তুষিকে নিবিড় চোখে দেখলেন তনিমা। দাঁত দিয়ে নখ কাটছে তুষি, ফ্যাল ফ্যাল করে দেখছে চারপাশ। ভদ্রমহিলা একজোট শ্বাস ফেলে ভাবলেন, এত বড় মেয়ে, কাজ বাজ কিছু জানার কথা, হয়তো খুব একটা অসুবিধা হবে না। রেহনুমা ময়দার বয়ম এগিয়ে দিলেন, হুকুম ছড়লেন হাস্যহীন। নাও আটা মাখো, সবার জন্য পরোটা হবে। তুষির সরল প্রশ্ন। কোথায় মাখবো? বিরক্তি চোখে চাইলেন তিনি। আমার মাথায় মাখো। তুষি গলা উঁচিয়ে মাথাটা দেখলো একবার, নিষ্পাপ কণ্ঠে বলল। মাথায় মাখলে চুলে লেগে যাবে না? রেহনুমা তাজ্জব, হতভম্ব নেত্রে রেশমির মুখখানা দেখলেন। কাজ বাদ দিয়ে সেও অদ্ভুত চোখে চেয়ে রইল। পরপরই রেগে মেগে বললেন, ফাজলামো করছো আমার সাথে? জীবনে পরোটা বানাওনি? তুষি ঘাড় নাড়ল দুদিকে। না। কি করেছো তাহলে শুনি? জবাব পেল ফটাফট। খেয়েছি, ঘুমিয়েছি আর পকেট মেরেছি। নাক কুচকে নিলেন রেহনুমা। ইস, লজ্জাও নেই, আবার মুখ মেলে বলছে এসব। যাও একটা বাটি নিয়ে এসো। তুষি গায়ে গুই করলো না, চুপচাপ একটা ছোট্ট পিরিচ নিয়ে বাড়িয়ে দিল সামনে। কপালে টাস করে চর মারলেন রেহনুমা। এটা দিয়ে কি হবে? এতটুকুতে কি এত মানুষের জন্য ময়দাগুলা যায়? তুষি ঠোঁট গোল করে বলল, ও, গুলতে হবে? তাহলে বালতি নিয়ে আসি। ভদ্রমহিলা আশ্চর্য চোখে বললেন, বালতি? বালতিতে ময়দা গুলবো? এই মেয়ে, তুমি কি পাগল না শেয়ানা? যাও বড় একটা গামলা নিয়ে এসো, ওই সেলফে রাখা আছে দেখো। তুষি মাথা নাড়ল, খুঁজি খুঁজে এনে দিল একটা। রেহনুমা ময়দা ঢাললেন তাতে, জলের জগটা ওর পাশে দেখে বললেন, এবার এর মধ্যে পানি দাও। তুষি মাথা ঝাঁকায়, জগটা তুলে পুরোটা পানি ভক ভক করে ঢেলে দেয় ভেতরে। রেহনুমা আর্তনাদ করে উঠলেন। এমা, এটা কি করলে? তুষির কণ্ঠে অবোধ ভাব। আপনিই না বললেন পানি দিতে? এতটা দিতে বলছি? কতটা তাও তো বলেননি। রেহনুমার মাথায় হাত দিলেন, হা হতাশ করে বললেন, হাই হাই, এই মেয়েকে দিয়ে আমি কি কাজ করাবো? এ তো দেখি কাজে একেবারেই লবডঙ্কা। এতক্ষণের কাণ্ড কারখানায় তিতিবিরক্ত রেশমি কাজ ফেলে উঠে এসে দাঁড়ালো সহসা। খালা, আমনে আমারে দেন, এই মাইয়া কিচ্ছু পারে না। রেহনুমা গো ধরে বললেন, পারে না বললেই হবে? ওকে দিয়েই করাবো আমি। তাইলে আজ আর খাওন লাগবো না, একটু পর না সবাই বাইর হইব। ভদ্রমহিলার তেজে চোখ নিভে গেল। পক্ষান্তরে ততটাই চকচকে উঠল তুষি। যাক, ওর তাহলে আর নাস্তা বানাতে হবে না, এই ফাঁকে বরং রুমে গিয়ে আরেকটু ঘুমানো যাবে। রেহনুমা তক্ষুনি বললেন, ঠিক আছে যাও, তুমি গিয়ে সিঁড়িগুলো মুছে ফেলো, বসার ঘরটাও মুছবে। তুষির চোখ কপালে, হতবাক আওড়ালো। আমি ঘর মুছবো? পরপরই ফুঁসে উঠল মেয়েটা। ইউ জানেন হু মি? আমি ইজ তুলি, বস্তির ওয়ান সেলিব্রিটি। তুলিকে দিয়ে ইউ হুম মুছাবেন? রেহনুমা কটমটিয়ে চাইলেন। যাবে না স্বার্থকে ডাকবো? তুষির সদ্য তোলা ফনাটা ফের নেমে গেল, ঠোঁট উল্টে বলল, যাচ্ছি। ওয়াশরুম থেকে লাল বালতিটা নিয়ে যাও, সুন্দর করে মুছবে, একটু ময়লাও যেন না থাকে। তুষি ভেংচি কাটলো। বসার ঘরের সঙ্গে লাগোয়া ওয়াশরুমে ঢুকে ট্যাপ ছাড়লো পানির। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে, দাঁত চেপে বিড়বিড় করলো, বদ পুলিশের বাচ্চা, বাড়িতে দিয়ে এসে যৌথ প্রচেষ্টায় অত্যাচার করছিস তো? শালা, তোর প্যান্টের ভেতর পিঁপড়া ঢুকুক, কামড়াতে কামড়াতে তোর বংশবৃদ্ধির ক্ষমতা শেষ করে দিক শালা। বড়সড় বালতিটায় অর্ধেক পানি ভরে টানতে টানতে নিয়ে এলো তুষি। বসার ঘরে তখন কেউ নেই।
অমনি একটা বুদ্ধির আলো জল করে উঠল মাথায়। এই ফাঁকে ভেগে গেলে কেমন হয়, কেউ দেখবেও না, জানবেও না। তুষি চারপাশটা দেখে ছুটে গেল সদর দরজার কাছে। ছিটকিনি নামিয়ে হাতলটা টানলো অনেকবার, না খুলছে না। ও সবভাবে টানলো, বসে দাঁড়িয়ে কাত হয়ে, গায়ের পুরো জোর খাটালেও দরজা খোলার নাম নেই। এত শক্ত কেন? কোত্থেকে হাসির শব্দ ভেসে এলো তখনই। তুষি ঘাবড়ে গেল, ফিরে চাইলো গোল চোখে। আইরিন নিচে নামছে, হাসতে হাসতে বলল, পালানোর চেষ্টা করে লাভ নেই, ওটা লক করা। তুষির সমস্ত জারিজুরি শেষ। হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের মতো নেতিয়ে এলো মুখটা। আইরিন এসে সোফায় বসলো, বলল কর্কশ গলায়, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কাজ করো, যাও ঘরটা মুছে তারপর আমাকে এক কাপ চা দিয়ে যাবে। তুষি বিরক্ত হলেও রাগ করলো না, চুপচাপ বালতির ভেতরে ন্যাকড়া ডুবিয়ে মোছা শুরু করলো। আইরিন চোখ ছোট ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ। মেয়েটাকে জ্বালানোর একটা দারুণ বুদ্ধি পেতেই উঠে গেল কোথাও। ফিরে এলো কয়েক সেকেন্ডে, পায়ে বাইরের পরার জুতো। বিশাল বড় ড্রয়িং রুমের মেঝেতে ঝিলমিল করছে জল। দু হাঁটু গেড়ে মনোযোগ দিয়ে মুছছিল তুষি। আইরিন ক্রূর হাসলো। যে জায়গাটা সবে মাত্র মুছেছে তুষি, সে চকচকে টাইলসে জুতো পরা পা দিয়ে হেঁটে গেল। তারপর জুতোর ভারী শব্দের সাথে মুহূর্তে কাদামাটি ছাপ বসলো তাতে। আইরিন কিছু দূর গিয়ে থামলো, ডাকলো ওকে। এই যে এদিকটা মোছু। তুষি ঘাড় ফিরিয়ে চাইলো। সদ্য পরিষ্কার করা মেঝেতে গোটা গোটা জুতোর ছাপ। আকাশ থেকে পড়লো মেয়েটা। এ বাবা, এসব কে কর? বলতে গিয়ে চোখে পড়লো আইরিনের পায়ে, সাথে মিটমিটিয়ে হাসছে সে। তুষির মেজাজ চটে গেল, নাক ফুলিয়ে বলল, এত কষ্ট করে মুছলাম আর তুমি ইচ্ছে করে নোংরা করলে? আইরিন বুকের সাথে দুহাত বেঁধে দাঁড়ালো, ঠোঁটের কোণ জল করছে চতুরতায়। হ্যাঁ, আসলে আমি তো রাজকুমারী, নোংরা মেঝেতে আমার পরিষ্কার পা ফেলতে ইচ্ছে করে না। তুষি আর কিছু বলল না, বাধ্যর ন্যায় এসে আবার মুছলো জায়গাটা। কিন্তু আইরিন দমেনি, সঙ্গে সঙ্গে আবার কয়েক পা হেঁটে গেল সে। ফের জুতোর চিহ্ন দগদগে দাগ তুলল সেথায়। তুষি চোখ বুজে শ্বাস ফেলল, খুব কষ্টে ঠান্ডা রাখলো নিজেকে। আবার হাত ছড়িয়ে মুছলো ওটুকু, কিন্তু আবার জুতো পরে হেঁটে গেল আইরিন। এবার আর চুপ থাকা গেল না, দুম করে উঠে দাঁড়ালো তুষি, কটমটিয়ে বলল, কি শুরু করেছো তুমি? ঘর ময়লা করছো কেন? আইরিনের স্বর রুক্ষ, চিবিয়ে চিবিয়ে বলল, সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? এটা আমাদের বাড়ি, জুতো পরবো কি পরবো না সেসব আমি বুঝবো। আমি মালকিন আর তুমি কাজের মেয়ে, যতবার ময়লা করব ততবার মুছবে। তুষির মুখটা থম মেরে গেল, ঘোর অমানিসায় ছিয়ে এলো সবটা। পরপরই ঠোঁট বেঁকিয়ে হাসলো সে। ওই হাসির মানে আইরিন বোঝেনি। ততক্ষণে তার নজরে পড়লো তকতকে সিঁড়িটা। তুষি একটু আগেই মুছেছে এসব। ও ঝটপট করে কয়েক পা এগোলো নোংরা করবে বলে। আচমকা পিছু ডাকলো তুষি। এই যে রাজকুমারী। আইরিন থামে, ফিরে যায়। তুরন্ত নোংরা জল ভর্তি বালতিটা তুলেই ঝপাত করে ওর গায়ে ঢেলে দিল তুষি। মেয়েটা হকচকালো, স্তব্ধ হলো। জোর বুদ্ধি ন্যায় নিজেকে দেখলো একবার। সারা শরীর ময়লা পানি দিয়ে চুপচুপে দশা। এতক্ষণ তুষি যে জল দিয়ে ঘর মুছেছে, সে সবটা তার শরীরে। তুষি দুহাত ঝেড়ে বলল, নাও, তোমার পরিষ্কার পায়ের মতো শরীরটাও পরিষ্কার করে দিলাম। আশা করি আত্মাটাও ধুয়ে যাবে এবার। হুঁশ ফিরতে আর্তনাদ করে উঠল আইরিন। এটা কি করলে? আমার চুল, আমার জামা। হুহা করে হেসে উঠল তুষি, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, আমার পেছনে লাগা আমি কি জিনিস তুমি জানো? মজা বোঝো এখন। আইরিন চিরবির করে উঠল, চেঁচিয়ে বলল, ছোট লোক অসভ্য মেয়ে কোথাকার। তোমাকে আমি বলতে বলতে তেড়ে এলো কয়েক পা, তখনই ছুটে এলো নির্মভার স্বর। কি হয়েছে? তড়িৎ থামলো সে, থামলো তুষির হাসিটাও। ইয়াসিরকে দেখে গুটিয়ে গেল একটু। সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়িয়েছে মানুষটা। আইরিন নালিশ করার একটা জব্বর সুযোগ পেল। ত্রস্ত বেগে গিয়ে থামলো সামনে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখুন না ভাইয়া, এই বস্তির মেয়েটা আমাকে নোংরা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমার জামা কাপড়ে কি অবস্থা করেছে একবার দেখুন। ইয়াসির এক পল চেয়েই চোখ সরিয়ে ফেলল। আইরিনের গায়ে টুপিসের গেঞ্জি সেট ভিজে যাওয়ায় একদম শরীরে সেটে গেছে। পরপর ঠান্ডা নজর তাক করে তুষির দিকে ফিরল।
তড়িৎ মাথা নুয়ে নিল মেয়েটা। ভেতর ভেতর শঙ্কা জাগলো খুব। শাকচুন্নিটা